ভালোবাসা এবং সালাম। আমরা আপনাদের মাঝে এসেছি, আসার পরে আমরা একটু আনন্দিত হয়েছি যে কোনো মাইকিং করা লাগে নাই, আপনারা খবর পেয়ে এখানে চলে আসছেন। কোনো সাজগোজ নেই, কোনো বসার ব্যবস্থা নেই, তারপরে আপনারা যে কথাগুলো শুনছেন এই জন্য আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন ব্যক্তির কাছ থেকে যে কথাগুলো শুনলাম, মনে হয়েছে যদি আমি দায়িত্বে থাকতাম তাহলে এখনই বরাদ্দ দিয়ে যেতাম। বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে চীনামলা পানি যে জলবদ্ধতা, এটা আমি আজকেরই শুনলাম। কারণ চাঁদখালি সহ অন্যান্য জায়গায় যে জলবদ্ধতা রয়ে গেছে, পানি সরবরাহ হচ্ছে না, এই বিষয়টি আমি ডিসি সাহেব সহ অন্যদেরকে আমি বলেছি, তারা সেই প্রস্তুতি গ্রহণ করছে। আমার এটা নোটিশ থাকলো, আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো। দ্বিতীয় হলো কবরস্থানের ব্যাপারে কথা বললেন, জায়গা আছে কিনা? এরকম আছে, জায়গা দেখেন, জায়গা দেখবেন, আমি এটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আর একটি হলো যে পানির এই যে নাসিরপুর খালের গেট পানি যে ওঠানামা সমস্যা হচ্ছে, এটা তো বিগত যিনি ডিসি ছিলেন তিনি বিষয়টা দেখছিলেন, এখন সমস্যা হচ্ছে, এটা আমি শুনলাম, এটা আমিও কথা বলবো আশা করি। এরপর রাস্তার ব্যাপারটা আপনারা বললেন, এখান থেকে চীনামলা পর্যন্ত যে রাস্তাটা আছে, রাস্তাটা এটা আমার জানা ছিল না, না আসার কারণে মনে হয় এরকম হয়েছে। এটা আমি লিখে দিয়েছি, এগুলো একটু ডিসি বরাবর আপনাদের একটু লিখতে হবে, লিখে জমা দিয়ে আমাকে একটু বললে আমি ডিসি সাহেবের সাথে কথা বলে দেবো। এটা ইউনোর হাত না, এটা আমি করে দিতে পারবো আশা করি। তারপরে পিসের রাস্তা এখান থেকে মনে হয় ইয়ে পর্যন্ত, কোথায় 16, হ্যাঁ, পিচের ব্যাপারে পিচ তো কিছু কিছু আছে আর কিছু নাই, হাউলি পর্যন্ত, হাউলি পর্যন্ত। এটাও একটু লিখে দিন আমার কাছে, একটু লিখে না দিলে কথা বলা যায় না, একটু লিখে দিবেন। আরেকটি হলো আপনার যেটা বলেছেন, এখানে একটা মন্দির আছে, মন্দিরটা কোথায়? কালী মন্দির এখানে আছে। এটা একটা খুব সহজ ব্যাপার এটা। তো আমি তো অনেক জায়গায় এই ব্যাপারে সহযোগিতা করেছি, 1 লাখ 2 লাখ অনেক টাকা বরাদ্দ হয়েছে মসজিদ মাদ্রাসাগুলোতে। এটা আমার জানা থাকলে আমি বলতে পারতাম। শহীদ ভাই কই? ভাই মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব এগুলো বললে তো হতো। আচ্ছা, এখন সুযোগ আছে, এই ডিসেম্বরে একটা বরাদ্দ হবে, অতএব এই সবগুলো মিলে আমার কাছে একটু যদি জানান, আমি এটা চেষ্টা করব আশা করি। এটা কথা ছিল। আর একটা কথা হলো কি, যে আপনারা বলেছেন যে এমপি যদি হয়ে যান তারপরে আমাদের বিষয়গুলো দেখবেন। আমি ওই কথার চেয়ে এই কথা বেশি ভালোবাসি যে আপনাদের সমস্যাগুলো এখন দেখার সুযোগ আছে, স্কোপ আছে, এই সুযোগটা এখন থেকে আমি কাজে লাগাতে চাই। কথা বলেন নাই? আর আমরা প্রতিশ্রুতি দিতে ভালোবাসি না, কাজ করতে ভালোবাসি। কথা বলছেন? একেবারে গলা বাজিয়ে অনেক প্রতিশ্রুতি দিলাম, এ দেবো সে দেবো, এগুলো না। আমরা কাজ করতে ভালোবাসি, কাজ করে আপনাদেরকে দেখাবো যে এই কাজগুলো আমরা করতে পারি বা এই কাজগুলো আমরা করছি। আশা করি যদি বাংলাদেশে দুর্নীতি না থাকতো তাহলে রাস্তাঘাট থেকে শুরু করে সকল কাজে কিন্তু উন্নয়ন হতো। আমরা তো বড় দুর্ভাগ্য যে বিগত 54 বছরের ইতিহাসে যারা ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করছে, তাদের ইতিহাস তো নতুন করে বলার কিছু নেই, বললে তারা রাগ করে, আমার বলার দরকার নেই, আপনারা সাক্ষী। এই জন্য আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের জনগণ 2024 সালে 5ই আগস্টের পর আমরা দেখছি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা হলো এই, যে এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে।
বৈষম্য বলতে আমরা বুঝি যে রাষ্ট্রীয়ভাবে আর কোনো দুর্নীতি করার সাহস কেউ পাবে না। নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি আমাদের দেশের অর্থ দিয়েই আমরা উন্নয়নের কাজ করব, কোনো বৈদেশিক সাহায্য আমাদের প্রয়োজন হবে না। নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি বেকার সমস্যার সমাধান হবে। নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি যে বাংলাদেশের যুব চরিত্র যে নষ্ট হচ্ছে, ফেন্সিডিল খেয়ে, মাদক দ্রব্য খেয়ে, মাদক সেবন করে যে হচ্ছে, এই যুবকদেরকে ওই পথের হাঁটতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, এবং নারীরা 8 ঘন্টা পরিবর্তে 5 ঘন্টা তারা অফিস আদালতের দায়িত্ব পালন করবে। এটা আমাদের নেতা ডাক্তার শফিক রহমান সাহেব বলে দিয়েছেন। তাহলে 3 ঘন্টা তারা বেতন পাবে না। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ওই নারীদেরকে 3 ঘন্টার টাকা রাষ্ট্রীয়ভাবে সেটা ব্যবস্থা করতে হবে। কথা বলছেন, শুনেছেন আপনারা। এরপরে আমরা নতুন বাংলাদেশ বলতে বোঝাচ্ছি যে দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এটা আর নতুন বাংলাদেশে হবে না। তাহলে এই কাজটা যারা করবে তাদের অবশ্যই সৎ হতে হবে, যোগ্য হতে হবে, রাষ্ট্র পরিচালনার মতন সততা, জবাবদিহিতা তাদের ভিতরে থাকতে হবে। তাহলে তারা দেশ পরিচালনা করতে পারবে। কি বলেন? সে লোক কোথায় পাবেন? বাজারে কিনতে পাওয়া যাবে? হাটে বাজারে কিনতে পাওয়া যাবে না। অতএব আমরা মনে করি, আমরা নিজেরা মনে করি না আমরা সৎ, কিন্তু আমরা মনে করি আমরা দায়িত্ব পালন করতে যে আমরা সততার পরিচয় দিয়েছি এবং ভবিষ্যতে আমরা দিব। আমরা মনে করি যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে খুব কাছে নিয়েছে, হৃদয় ভরে তারা দেখেছে, শুনেছে, এবং তাদের কার্যকলাপে এত বেশি পছন্দ হয়েছে যে মনে করছে যে কখন নির্বাচন আসবে আমরা দাঁড়িপাল্লা ভোট দিয়ে দেবো। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কি বলেন, ঠিক না? আমি তো হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে যাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনদের উৎসাহটা একটু বেশি, আগ্রহটা একটু বেশি, যে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আর জুলুম নির্যাতনের শিকার হতে চাই না। অতএব ভালো মানুষদেরকে আমরা দেখতে চাই। আমরা আশা করি খুলনা 6 আসনে অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব দুইবার এমপি ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার কারণেই 2012 সাল থেকে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগের পিরিয়ড ছিল, তখন ওপেন এইভাবে প্রোগ্রাম করা যেত না। এই 5ই আগস্টের পর থেকে আমি কাজ করে যাচ্ছি, এবং এর আগেও কাজ করেছি। 2018 সালে তো আমি প্রার্থী ছিলাম, জোটের প্রার্থী ছিলাম, ধানের শীষ মার্কা আমি প্রার্থী ছিলাম, কিন্তু সেই 2018 সালে দিনে ভোট রাত্রে হয়ে গেছে না? হয়ে গেছে। অতএব আমাকে নির্বাচনে 2 মাস আগে গ্রেফতার করে জেলখানায় রাখা হলো। 6 মাস আমি জেলখানায় ছিলাম। অতএব আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। এই জনপদের মানুষ অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে, থাকার জায়গায়, খাওয়ার জায়গায়, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, দখলদারির ক্ষেত্রে অনেক নির্যাতিত হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আজকে একজন ভাই বললেন দুপুরের সময় যে চোরেরা, ডাকাতরা নিয়ে যাচ্ছে, গেট থেকে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। এত দুঃসাহস! আমি তো ওসি সাহেবকে বলেছি, সেদিনও বলে দিলাম, এবং এসপি সাহেবকে বলেছি, ডিআইজি সাহেবকে বলেছি, খবরদার, কমপক্ষে কয়রা পাইকগাছার মানুষ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত যারা আছে পুলিশ সদস্য, তারা যেন নিরাপত্তার ব্যবস্থা করে। কি বলেন, ঠিক কিনা? এবং তারা করে আসছে। এবং আমরা বলেছি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের ব্যাপারে আপনারা যেরকম ভূমিকা রাখবেন, আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছি, কোন হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি যদি কেউ চোখ রাঙায়, কেউ ভয় দেয়, জমি দখল করে, তাহলে আমাদেরকে খবর দিবেন। আমরা 10 মিনিটের ভিতরে আপনাদের পাশে এসে পৌঁছাবো। আশা করি আপনাদের নিরাপত্তার জন্য আমরা নিশ্চয়তা দিতে পারি। কারণ 5ই আগস্টের পর থেকে 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, দায়িত্ব পালন শুরু করেছে। এই 3টা দিন কারা দায়িত্ব পালন করেছেন? আমাদের নেতা ডাক্তার শফিক রহমান সাহেব বলেছেন, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব জামাতে ইসলামী ছাত্র শিবিরকে দিতে হবে। আমরা সে দায়িত্ব পালন করছি, রাতে ঘুমাইনি, আমরা পাহারা দিয়েছি। কি বলে, ঠিক কিনা? এবং বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের
ভাই বোনেরা আছেন, তাদের বাড়ি ঘরে, তাদের মন্দিরে, তাদের উপাসনাগুলোতে আমরা যে রাত্রে আমরা পাহারা দিয়েছি। অতএব আপনার নিরাপদে ছিলেন। ওই সময়কার পতিত সরকারের যে সাধারণ সম্পাদক ছিলেন, তিনি বললেন যে আমলিগ যদি মানে আমলিগে যদি পতন হয় তাহলে এক রাত্রে 1,00,000 লোক মারা যাবে। আমরা কিন্তু সতর্ক ছিলাম, আমরা দেখেছি কোন লোক কিন্তু মারা যায়নি, কোন লোক মারা যায়নি। অন্যায় ভাবে কেন আমরা মানুষকে হত্যা করব? এই হত্যা রাজনীতি করে বাংলাদেশকে শেষ করে দেওয়া হয়েছে, কি বলে ঠিক কিনা? আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এই 5ই আগস্টে 2000 ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। কি অন্যায় ছিল? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছিল, আর কোন অন্যায় করে নাই। অতএব অন্যায় করে, জুলুম করে, খুন করে, হত্যা করে, আয়নাঘর তৈরি করে যারা বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, আল্লাহ সৃষ্টিকর্তা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? শোষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই। অতএব যারা রাজনীতি করেন তাদের কাছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, মানুষের ভাগ্যের জন্য রাজনীতি করবেন, দেশের জন্য রাজনীতি করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করবেন, কিন্তু মানুষের উপরে কেউ কখনো জুলুম করবেন না। মানুষের সেবা করা হলো রাজনীতির দর্শন। সেই দর্শনকে ভুলে যে যারা চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, দখলদারি রাজনীতি করবেন, তাদের রাজনীতি করাটা ভুল হচ্ছে বলে আমি মনে করবো, কি বলেন? অতএব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারির মধ্যে করার ব্যাপারে প্রথম প্রস্তাব আমরা দিয়েছিলাম, এবং সেই প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হলো, আমরা চেয়েছিলাম যে জুলাই সনদপত্র আইনের ভিত্তি দিতে হবে, কিন্তু আইনের ভিত্তি না দিয়ে আদেশ জারি করেছে ঠিকই, কিন্তু মানে সেখানে আইনের ভিত্তিক ভাবে একটা পার্থক্য রেখে দিয়েছে প্রধান উপদেষ্টা, যে নির্বাচিত সরকার গঠিত হওয়ার পরে জাতীয় সংসদে তারা এটা করবে। এটা ঠিক নয়। দীর্ঘ 5 মাস যাবৎ জাতীয় ঐক্যমত্য কমিশন এক জায়গায় বসে সকল রাজনৈতিক দল মিলে 84টা সাবজেক্টে একমত হলো। কেন সেটাকে আইনি ভিত্তি দেওয়া যায় না? দেয়নি, আইনি ভিত্তি দেয়নি। এটা হলো বড় দুঃখজনক। কিন্তু আদেশ জারি করেছে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আরেকটি বলেছি, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। আমাদের প্রতিপক্ষ বা আমাদের বন্ধু সংগঠন বলে যে পেয়ার পদ্ধতি আমরা বুঝি না। পেয়ার কি মাখে না খায়? কথা বলেন নাই? একেবারে মানে সহজ কথা, যে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির মাধ্যমে যে দল কমপক্ষে 1% ভোট পাবে সে 3 জন এমপি হতে পারবে। আর আমাদের বাংলাদেশে দেখেছি অনেক রাজনীতিবিদ আছে যারা রাজনীতি করতে শেষ হয়ে দুনিয়াতে চলে গেছে, কোনদিন এমপি হতে পারে নাই। আসলে এরকম আছে। সকল রাজনীতিবিদ তারা দেশের জন্য রাজনীতি করে, কেন তারা এমপি হতে পারবে না? সে বামপন্থী